এক গভীর কুয়ো এই জমিনের পিছিয়ে পড়া ছেলে মেয়েদের তৃষ্ণা মেটাতে থাকি, তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। যেমন একটি কুয়ো শত মানুষের তৃষ্ণা মেটাতে থাকে। এতইটুকু কাহিনী আমার জয়নুল আবদিন এবং আসিয়াম্মার ছেলের কাহিনী। সেই ছেলেটার কাহিনী যে খবরের কাগজ বিক্রি করে নিজের ভাইয়ের সাহায্য করত। ওই ব্যক্তির কাহিনী যার শিক্ষকতা শিব সবরমণি আইয়ার সলেমান করেছিলেন। ওই বিদ্যার্থীর কাহিনী যাকে প্রফেসর স্পন্ডল শিক্ষাদান করান এবং প্রফেসর সারাভাই ইঞ্জিনিয়ারের পরিচয় দান করান, যে প্রচুর সমস্যার মধ্য দিয়ে একজন মহান বিজ্ঞানী হয়ে ওঠেন। ওই ব্যক্তির কাহিনী যার সঙ্গে ছিল প্রচুর শিক্ষিত দক্ষ ব্যক্তিগণ। আমার গল্প আমার সাথেই শেষ হয়ে যাবে, কারণ দুনিয়া মহলে আমার কাছে পুঁজি নেই, টাকা পয়সা নেই, আর কেউ নেই। না আছে ছেলে, না আছে মেয়ে, না আছে পরিবার। আমি সমাজের কাছে প্রকাশ হতে চাই না। কেবল যদি বিদ্যার্থীদের কিছু সাহায্য করতে পারি, যে সর্বশেষ সুখ জীবন আর আত্মা, আর ঈশ্বরের কৃপা সেটার প্রধান পথ। আমার বড় বাবা আবুল, আমার দাদু ফকির এবং আমার বাবা জয়নুল আবদিনের পরম্পরা আব্দুল কালামেই শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের কৃপা কখনোই শেষ হয় না, কারণ সে অমর এবং করুণার সাগর। আমি শহর রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। আমার বাবা জয়নুল আবদিনের কাছে না ছিল পাশ্চাত্য শিক্ষা আর না ছিল ধন সম্পত্তি, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে ঐক্যতা এবং ধৈর্যতা ছিল। এবং আমার মায়ের মতো একজন সঙ্গিনী ছিল আসিয়াম্মা। তাদের কয়েকটা সন্তানের মধ্যে আমিও একজন। ছোট্ট উচ্চতার বেখাপ্পা দেখতে। আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, যা তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি কোনো এক সময়ে। রামেশ্বরমের জনপ্রিয় শিব মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব ছিল পায়ে হেঁটে। আমাদের এলাকাতে অনেক বেশি মুসলমান বসবাস করত, কিন্তু কিছু হিন্দু পরিবারও থাকত, যারা খুবই বন্ধুত্বভাবে বসবাস করত। আমাদের এলাকায় একটি বড় পুরাতন মসজিদ ছিল, যেখানে আমার বাবা আমাকে প্রতিদিন বিকেলে নামাজ পড়াতে নিয়ে যেত। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আমার বাবার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার মনে পড়ে সেই শৈশবকালের স্মৃতিগুলি। তারা দুজনেই যেন আত্মা বিষয় নিয়ে আলোচনা করতেন। আমার বাবা কঠিনের থেকে কঠিন আলোচনা করত আধ্যাত্মিক ভালোভাবে। একবার আমাকে বলেছিল, যখন সমস্যা আসবে তখন সমস্যার সঠিক কারণ খোঁজবার চেষ্টা করো, কারণ সমস্যায় তোমাকে গভীরভাবে ভাববার সুযোগ দেয়। আমি সর্বদাই সায়েন্স এবং টেকনোলজিতে আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। আমি এই কথায় বিশ্বাস রাখি যে আমার থেকে উপরে একটি আলাদা শক্তি আছে, যা আমাদের সমস্যা একাকিত্ব দূর করে সত্যতার পথে নিয়ে যায়। আমি প্রায় 6 বছরের ছিলাম যখন আমার বাবা একটি কাঠের নৌকা বানানোর সিদ্ধান্ত নিয়েছিল, যেটির মাধ্যমে সে যাত্রীদের রামেশ্বরম থেকে ধনুষ্কটি যাত্রা করাতে পারে, নিয়ে যাবে আবার নিয়ে আসবে।
সে সমুদ্রের তীরে কাঠ দিয়ে নৌকা বানানোর কাজ করত। আমাদের আরেকজন আত্মীয় ছিল আহমদ জালালউদ্দিন। পরে তার বিবাহ আমার বড় বোন জোহরার সাথে হলো। আহমদ জালালউদ্দিন যদিও আমার থেকে 15 বৎসরের বড় ছিল, তাও আমাদের বন্ধুত্ব ছিল খুবই ঘনিষ্ঠ। আমরা দুজন প্রতিদিন বিকালে বাইরে বেড়াতে যেতাম মসজিদ গলির রাস্তা দিয়ে। আমরা প্রথমে শিব মন্দিরে যেতাম, যার চারপাশ এতটাই শ্রদ্ধার সাথে পরিক্রমা করতাম যেমন বাইরে থেকে আসা তীর্থযাত্রীরা করে থাকেন। জালালউদ্দিন বেশি শিক্ষা গ্রহণ করতে পারেনি পারিবারিক অবস্থার জন্য, কিন্তু আমি যে সময়ের কথা বলছি ওই সময় আমাদের এলাকায় শুধুমাত্র ওই এমন একজন ব্যক্তি ছিল যে ইংরেজি লিখতে পারত। জালালউদ্দিন সর্বদাই শিক্ষিত মানুষদের কথা বলতো, সায়েন্সের, মেডিসিনের এই কথা ভাবত। আর একজন ব্যক্তি যিনি বাল্যকালে আমাকে প্রচুর সাহায্য করেছেন, আমার কাকা ছেলে শামসুদ্দিন। তার রামেশ্বরমে পেপারের আড়ত ছিল এবং সব কাজ সে নিজেই করত। প্রতিদিন সকালে পেপার রামেশ্বরম রেলওয়ে স্টেশনে ট্রেনে করে আসতো। সাল 1939-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। সেই সময় আমি 8 বৎসরের ছিলাম। হিন্দুস্তানকে এক শক্তিশালী সেনাবাহিনীতে যোগদান করতে হলো এবং একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। সর্বপ্রথম দুর্ঘটনা এটা হলো যে রামেশ্বরম আসার ট্রেনটা বাতিল হয়ে গেল, আর পেপারের বান্ডেল রামেশ্বরম থেকে ধনুষকোটির মাঝে যাওয়ার পথে রাস্তায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া হতো। শামসুদ্দিন নিরুপায় হয়ে একজন সাহায্যকারী রাখতে বাধ্য হল, যে পেপারের বান্ডেল রাস্তায় জমা করে রাখবে। সেই সুযোগটা আমিই পেলাম, আর শামসুদ্দিন আমার প্রথম আমদানির কারণ হয়। প্রত্যেক সন্তান যার জন্ম হয় কিছু সামাজিক আর কিছু আর্থিক সম্বন্ধ জ্ঞানের সম্মুখীন হয়, কিছু নিজের ব্যক্তিগতভাবেও সেভাবেই তার আচরণ তৈরি হয়। আমার দয়ালু ভাব আর জীবন আদর্শ বাবার কাছ থেকেই পেয়েছি, আর মায়ের কাছ থেকে সত্যতায় বিশ্বাস করা ও ধৈর্য পেয়েছি। কিন্তু জালালউদ্দিন আর শামসুদ্দিনের কাছ থেকে যে যে উপদেশ পেয়েছি সেটাতে শুধু আমার শৈশবকালেই নয়, আমার আগে দিকেও জীবনে তার প্রভাব পড়ল। তারপর বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল আর হিন্দুস্তানের স্বাধীনতা অনেক কাছে এসে গেল। আমি বাবার কাছে রামেশ্বরম ছাড়ার অনুমতি চাইলাম। আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার রামনাথপুরম গিয়ে পড়াশোনা করতে চাইছিলাম। শামসুদ্দিন আর জালালউদ্দিন আমার সঙ্গে রামনাথপুরম অবধি গেলেন আমাকে শর্টস হাই স্কুলে ভর্তি করানোর জন্য। জানি না কেন সেই নতুন পরিবেশ আমার পছন্দ লাগলো না। রামনাথপুরম বড় সমৃদ্ধ শহর ছিল এবং প্রায় 50,000 জনসংখ্যা ছিল, কিন্তু রামেশ্বরমের মতো সুখদায়ক জায়গা কোথাও ছিল না। বাড়ির কথা প্রচুর মনে পড়ত। আমি বাড়ি যাওয়ার কোনো সুযোগ ছাড়তাম না। শর্টস হাই স্কুলে ভর্তি হওয়ার পর এক 15 বছর ছেলের যেসব শখ থাকে সেসব আমার মধ্যে জেগে ওঠে। আমার শিক্ষক আইয়ার দরাই সালেমান ভালো পথপ্রদর্শক ছিলেন। ওই যুবকের জন্য যার কাছে জীবনের আসল রহস্যের পথ খুলবে। রামনাথপুরমের ওই জায়গাতে তার সঙ্গে আমার সম্পর্ক গুরু শিষ্যের থেকেও এগিয়ে গেল।
আইয়ার দ্বারাই বলতো জীবনে সফল হতে গেলে এবং লক্ষ্য পূরণ করতে গেলে 3টি বিষয়কে মাথায় রাখতে হবে: ইচ্ছা, বিশ্বাস এবং প্রত্যাশা। আইয়ার দ্বারাই সলেমান পরে যখন অবসর নিলেন তিনি বলতেন, এইটা আগে যে কিছু হয়ে যায় এটা জরুরি নয়, ওটাই সম্পূর্ণ উৎসাহ থাকে যার বিশ্বাস রাখতে হবে। আমি যদি আমার জীবন সম্বন্ধে বলি তো আমার ছোটোবেলা থেকে আকাশে পাখি ওরা অবাক করে দিত। সমুদ্রে পাখিগুলোকে আকাশে উড়তে দেখে আমি গভীরভাবে প্রভাবিত হতাম। আমি মনে করতাম যে আমি এক সাধারণ গ্রামের ছেলে, কিন্তু আমার মধ্যে বিশ্বাস ছিল যে একদিন আমি অবশ্যই ওই পাখিগুলোর মতো মিসাইল উড়াবো। বাস্তবে এটাই যে রামেশ্বরম থেকে উড়বার ছেলে প্রথম আমি। শর্টস হাই স্কুল থেকে শিক্ষা শেষ করতে করতে আমার মধ্যে ধৈর্যটা বেড়ে যায়। আমার বিশ্বাস ছিল যে আমি অবশ্যই সফল হব। আমি শিক্ষা অনবরত চালাতে থাকব, ওটা বাদ দিয়ে অন্য কোনো মনে রাখবো না। সাল 1950 আমি ইন্টারমিডিয়েটের জন্য সেন্ট জোসেফ কলেজে ভর্তি হলাম। যখন বিএসসি করার জন্য আমি সেন্ট জোসেফ কলেজে ভর্তি হলাম তখন উচ্চশিক্ষা সম্বন্ধে এতটুকু জানতাম। এটা জানতাম না যে উচ্চশিক্ষার জন্য আরও কিছু থাকে না, এটা জানতাম যে সায়েন্স পড়ে ভবিষ্যতে আর কি কি সুযোগ পাওয়া যাবে। বিএসসি পাস করার পরই আমি জানতে পারলাম যে ফিজিক্স আমার সাবজেক্ট নয়। আমার লক্ষ্য পূরণ করার জন্য আমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। জানি না কেন কিছু মানুষ এটা মনে করে যে সায়েন্স মানুষকে ঈশ্বর থেকে দূরে করে দেয়, কিন্তু আমার জন্য সায়েন্স দৃঢ়তা, বিশ্বাস আর মানবতার কারণ হয়ে দাঁড়ায়। আমি কোনো রকমে এমআইটি অর্থাৎ মাদ্রাজ ইনস্টিটিউটস অফ টেকনোলজিতে চান্স পেয়ে গেলাম, কিন্তু সেখানে খরচ প্রচুর ছিল। মোটামুটি 1000 টাকার প্রয়োজন ছিল, কিন্তু আমার বাবার কাছে এত টাকা ছিল না। সে সময় আমাকে আমার বোন সোনার চেন ও বালা বিক্রি করে টাকার ব্যবস্থা করে দিল। আমার উপর তার ভরসা এবং বিশ্বাস দেখে আমি অবাক হয়ে গেলাম। এমআইটিতে সবচেয়ে বেশি আনন্দ পেলাম 2টো উড়োজাহাজ রাখা দেখে, যেগুলো উড়ানো বন্ধ ছিল। আমার ওই দিকে একটা অন্যরকম আকর্ষণ হতো। আর যখন সব ছেলে হোস্টেল থেকে ফিরে যেত তখন কয়েক ঘন্টা ধরে সেখানে আমি বসে থাকতাম। প্রথম বছর শেষ হওয়ার পর যখন আমার ইঞ্জিনিয়ারিং নির্বাচনের সময় আসে তখন তৎক্ষণাৎ আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বেছে নিলাম। এমআইটিতে শিক্ষা চলাকালীন আমাকে 3 জন শিক্ষক প্রচুর সাহায্য করেছে: প্রফেসর স্পন্ডান্স, প্রফেসর কে.এ.বি. পান্ডলে, প্রফেসর নরসিং রাউত। প্রফেসর স্পন্ডল টেকনিক্যাল অ্যারোডাইনামিক্স শেখাতো। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার আগে আমি তার উপদেশ নিয়েছিলাম। উনি বলেছিলেন আমাকে ফলাফলের সিদ্ধান্ত নেওয়ার আগে তার কঠোরতার কথা ভাবো না, বরং ভাবো এক পোক্ত ভিত, আর ভাবতে হবে সেটা হলো বিশ্বাস ও মনোযোগ আছে কি না। ভাবতে হবে আমার মধ্যে কতটা মনোবল আছে। আমি নিজেও আগামী দিনে যারা ইঞ্জিনিয়ার হতে চলেছ তাদের বলতে চাইব যে তোমরা যখন ইঞ্জিনিয়ারিং পছন্দ করবে দেখবে যে
তোমার মধ্যে কতটা শখ আছে, কতটা উৎসাহ আছে, এবং তারপর বেছে নাও সে কাজের জন্য। প্রফেসর KAB পন্ডলে আমাকে এরোপ্লেনের কাঠামোর তৈরির ডিজাইন শিখিয়েছিল। তার প্রক্রিয়াও আমাকে তিনি বিশ্লেষণ করে শিখিয়েছিল। তিনি বড় খুশি থাকতেন এবং বন্ধুর মতো শিক্ষক ছিলেন। তিনি প্রতি বছর কোনো না কোনো কিছু নতুন জিনিস নিয়ে আসতো। প্রফেসর নরসিং রাওয়াত গণিতজ্ঞ ছিলেন। সে এরোডাইনামিক্স এর ব্যাখ্যা দিতেন। ওর ক্লাসে ভর্তি হয়ে আমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স অন্যান্য সাবজেক্টের থেকে ভালো লাগতে লাগলো। MIT থেকে আমি ব্যাঙ্গালোরে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ট্রেনিং এর জন্য ভর্তি হলাম। এখান থেকে যখন আমি এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করলাম, জীবনে দুটো সুযোগ আমার কাছে এসে দাঁড়ায়। দুটো আমার সফলতার পূর্ণ হতে পারত। একটি সুযোগ ছিল বায়ুসেনাতে এবং অন্যটি ছিল মিনিস্ট্রি অফ ডিফেন্স এর ডাইরেক্টরের টেকনিক্যাল দপ্তরে। আমি দুটোতেই আবেদন করে দিলাম। তারপর দুটোতে ইন্টারভিউর ডাক আসে। বায়ুসেনার জন্য দেহরাদুনে ডাক এসেছিল আর ডিফেন্সের জন্য দিল্লিতে। আমার লক্ষ্য দুটোই 2000 কিলোমিটারের মধ্যে ছিল। তবে এটা আমার প্রথম সুযোগ ছিল ভারতবর্ষকে দেখার। জানালার সামনে বসে আমি এই দেশের জমিকে পায়ের তল দিয়ে যেতে দেখছি। চিন্তিত ছিলাম যে উত্তরের দিকে সফর করতে করতে একটি দেশের ভূমি কীভাবে বদলাতে থাকছে। আমি 1 সপ্তাহ দিল্লিতে ছিলাম ডিফেন্স মিনিস্ট্রি ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ ভালো হয়েছিল। সেখান থেকে আমি দেহরাদুনে গিয়েছিলাম বায়ুসেনার ইন্টারভিউর জন্য। 25 জনের মধ্যে আমি 9 নম্বরে ছিলাম। আমার হৃদয় বসে গেল। কয়েকদিন মন খারাপ ছিল যে বায়ুসেনার সুযোগ আমার হাত থেকে চলে গেল। আমি ঋষিকেশ চলে এলাম, হৃদয়ে এই ভার নিয়ে যে আগামী দিন অনেক কঠিন আছে। গঙ্গাতে স্নান করলাম এবং চলে গেলাম সামনে পাহাড়ের মধ্যে শিবানন্দজির আশ্রম। স্বামী শিবানন্দের সাথে সাক্ষাৎ হলো। দেখতে একেবারে গৌতম বুদ্ধের মতো। সাদা ধুতি এবং কাঠের খড়ম পরে থাকতেন। তার মধ্যে নিষ্পাপ শিশুর মতো হাসি ও সাদা বস্ত্র দেখে আমি গভীরভাবে প্রভাবিত হলাম। আমি বললাম ওনাকে যে আমি ভারতীয় বায়ুসেনাতে ভর্তি হতে পারলাম না। আমার প্রচুর ইচ্ছা ছিল আকাশে ওড়ার। তিনি হেসে হেসে বললেন, ইচ্ছা যদি মনের ভেতর থেকে হয় এবং সেটি পবিত্র ও শুদ্ধ হয়, তাহলে তার মধ্যে এক অদ্ভুত শক্তি থাকে। মস্তিষ্ক যখন ঘুমোয় তখন ওই শক্তি রাতের নিস্তব্ধতায় বেরিয়ে আসে। আবার ওই শক্তি বিশ্বের অপরূপ সৌন্দর্যতাকে নিয়ে মস্তিষ্কে ফিরে আসে। এই জন্য যেটি ভেবেছি তার সৃষ্টি অবশ্যই হবে। তুমি বিশ্বাস রাখো, এই জগতে সূর্য পুনরায় ফিরে আসবে। আমি দিল্লি ফিরে এলাম ডিফেন্সে নিজের ইন্টারভিউ দিয়ে। যখন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেল, তার পরের দিন থেকে আমাকে সিনিয়র সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট এর পদে নিযুক্ত করা হলো। 250 টাকা বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এইভাবে 3 বছর পেরিয়ে গেল। সেই সময়ে বেঙ্গালোরে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট ADE এর একটি নতুন শাখা খোলা হয় এবং সেখানে আমাকে নিযুক্ত করা হয়।
ব্যাঙ্গালোর কানপুরের থেকে অনেক আলাদা শহর ছিল। আমি ডাইরেক্টর পদে প্রথম বছর শেষ করেছিলাম। বেঙ্গালুরুতে থাকাকালীন আমি রামেশ্বরমে গভীর শান্ত পরিবেশের জন্য আকাঙ্ক্ষিত হতাম। প্রথম বছরে এডিইতে বিশেষ কাজ ছিল না। একটি প্রজেক্ট টিম বানিয়েছিলাম যেটাতে 3 বছরের মধ্যে একটি দেশীয় বিমান বানাতে হবে। তা সময়ের আগেই তৈরি হয়ে গেল। নন্দী নাম রাখা হয়েছিল শিবের বাহন হিসেবে। তার সৌন্দর্য আমাদের কল্পনার থেকেও সুন্দর ছিল, কিন্তু আমরা হতভম্ব হয়ে গেলাম যখন প্রজেক্টটা বন্ধ করে দেওয়া হলো। প্রফেসর এম.জি.কে মেনন, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর ডাইরেক্টর, একদিন হঠাৎ তদন্ত করে আমাদের কাছে এসে পৌঁছে নন্দীর সম্বন্ধে জিজ্ঞেস করে এবং 10 মিনিট উড়ানোর অনুমতি চায়। ঠিক 1 সপ্তাহ পর আমার ইনকোর্স পার্কে ডাক আসে, দ্য ইন্ডিয়ান কমিটি অফ স্পেস রিসার্চ সেন্টার, মুম্বাই। আমি সেখানে চলে গেলাম রকেট ইঞ্জিনিয়ার পদের ইন্টারভিউর জন্য। আমার ইন্টারভিউ নিয়েছিল ডক্টর বিক্রম সারাভাই আর প্রফেসর এম.জি.কে মেনন ছাড়াও মিস্টার সারাভ, যিনি ওই সময়ে অ্যারোম্যাক এনার্জি কমিশনের ডেপুটি সেক্রেটারি ছিলেন। ডক্টর সারাভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ, তিনি আমার মন জয় করে নিলেন। পরের দিন আমি জানতে পারলাম যে আমাকে ইনকোর্স পার্কে রকেট ইঞ্জিনিয়ারের মর্যাদা দেওয়া হলো। 1962 সাল। ইনকোর্স পার্কে রকেট প্রক্ষেপণের ব্যবস্থা করা হয়। ঠিক তারপর আমাকে 6 মাসের জন্য আমেরিকায় পাঠানো হয় নাসাতে রকেট প্রক্ষেপণের প্রশিক্ষণের জন্য। যাবার আগে আমি সামান্য সময় বের করে রামেশ্বরম গেলাম। বাবা আমার এই সফলতার জন্য প্রচুর আনন্দিত হলেন আর আমাকে ওই মসজিদে নিয়ে গিয়ে ধন্যবাদের নামাজ পড়ালেন। নাসা ল্যাংলি রিসার্চ সেন্টারে আমি আমার কাজ শুরু করলাম। পরে গোদাব স্পেস রিসার্চ সেন্টারে চলে গেলাম। তারপর আমি যখন নাসা থেকে ফিরলাম, ঠিক তারপরই হিন্দুস্তানের প্রথম রকেট প্রক্ষেপণ করা হলো 21শে নভেম্বর 1963 সালে। সেটা শব্দ উৎপাদনকারী রকেট ছিল, নাম নাইকি আপেচি। নাইকি আপেচির সফলতার পর প্রফেসর সারাভাই আবার এক নতুন স্বপ্ন দেখলেন, একটি ভারতীয় কৃত্রিম উপগ্রহের ISLV এর প্রক্ষেপণের। হিন্দুস্তানি রকেটের চিন্তা 20 শতাব্দী ও 18 শতাব্দীর চিন্তা বলা চলে। পরের বছর আবার আমাকে দিল্লিতে ডাকলেন, একটি মিটিং ছিল এবং ওই মিটিংয়ে প্রধান বক্তা ছিলেন B.S. নারায়ণ। তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিলেন, যিনি এয়ার হেডকোয়ার্টার থেকে ছিলেন। প্রফেসর সারাভাই বিমান তৈরির ইচ্ছা প্রকাশ করল, একটি সৈন্য বিমান যা রকেটের সাহায্যে উড়ানো যায়। বিকাল অবধি চারিদিকে খবর ছড়িয়ে গেল যে হিন্দুস্তান একটি সৈন্য বিমান তৈরি করছে এবং আমার উপর প্রজেক্টের সমস্ত দায়িত্ব দেওয়া হয়। আমি খুবই আনন্দিত হলাম এবং গর্বিত হলাম যে আমাকে এ কাজের জন্য সিলেক্ট করা হলো। রেডোতে কাজ করাকালীন দুটো জিনিসে গুরুত্ব দিতে হয়েছিল। প্রথমত এটা যে নিজের দেশের স্পেস রিসার্চের 10 বছরের প্রকল্প শুরু হলো
যার অধ্যক্ষ ছিল প্রফেসর সারাভাই। আমার জন্য সেটা এমন একটি রোমানি ম্যানিফেস্টো ছিল, যেমন আকাশকে ভালোবাসার মতো রোমানি ম্যানিফেস্টো থাকে। এবং দ্বিতীয়ত, মিনিস্ট্রি অফ ডিফেন্সে মিসাইল তৈরি করা। নারায়ণ ও আমি দুজনেই এই প্রকল্পের সদস্য ছিলাম। ওই সময় ভবিষ্যতে কৃত্রিম উপগ্রহের প্রক্ষেপণের ব্যবস্থাও করা হয়। প্রফেসর সারাভাই নিজের মনের প্রত্যাশাকে জাগাবার জন্য আরও কয়েকজন সঙ্গী খুঁজেছিলেন। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি যে আমাকে ওই প্রজেক্টের প্রধান হিসাবে নিয়োগ করা হলো। সেই সময় প্রফেসর সারাভাই আমাকে আরও একটি দায়িত্ব দেন, যে প্রক্ষেপণের চতুর্থ অধ্যায় আমিই আঁকি। এটা আমার দায়িত্ব থাকতো যে প্রতিটি মিটিংয়ের প্রধান বক্তব্য আমি তাকে বলতাম। দিল্লিতে এরকম আরও একটি মিটিংয়ে 23শে ডিসেম্বর 1971 আমি ত্রিবেন্দ্রম ফিরে যেতেছিলাম। আর ওই দিনই প্রফেসর সারাভাই থুম্বাতে SLV-3 এর তদন্ত করতে গিয়েছিল। দিল্লি বিমানবন্দরে প্রক্ষেপণ থেকে ফোন করেছিল। প্যানেল মিটিংয়ের খবর জানিয়ে দিলাম। তিনি আমাকে বললেন আমি ত্রিবেন্দ্রম বিমানবন্দরে তার জন্য অপেক্ষা করব। আমি যখন ত্রিবেন্দ্রম পৌঁছলাম তখন দেখলাম প্রফেসর সারাভাই মারা গেছেন। আমাকে খবর দেওয়া হলো যে প্রফেসর সারাভাই আর নেই। 6 ঘন্টা আগে হৃদয় রোগে মারা গেছেন তিনি। আমি অবাক হয়ে থেকে গেলাম। 6 ঘন্টা আগে ওনার সঙ্গে কথা বললাম। আমার জন্য এই ঘটনা অনেক বড় আঘাত। প্রফেসর সারাভাই আমার দৃষ্টিতে ইন্ডিয়ান সায়েন্স এর পিতা, যেমন রাষ্ট্রের পিতা মহাত্মা গান্ধী। কিছুদিন প্রফেসর MGK মেনন স্পেস রিসার্চের কার্য চালান। তারপর প্রফেসর সতীশ রমনকে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO এর দায়িত্ব দেওয়া হয়। থুম্বার একটি বড় জায়গাতে স্পেস রিসার্চ সেন্টার বানিয়ে দেওয়া হলো। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার BSSC এর নাম দেওয়া হলো। যিনি ওই সেন্টার বানিয়েছিল তার নামে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো। SLV-3 প্রজেক্ট এর 3 বছরের বিজ্ঞানের বহু নতুন রহস্য বের হয় এবং তারপর থেকে সায়েন্স আর টেকনোলজির ভিন্নতা বুঝতে পারলাম। রিসার্চের বিভিন্নতা জানতে পারলাম। প্রত্যেক ব্যক্তি ভুল করা স্বাভাবিক, আবার এই ভুল সফলতার দিকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। অন্যান্য রিসার্চ সেন্টারের মতো SLV-3ও অনেক কঠোরতার মধ্য দিয়ে গেল। একদিন হঠাৎ আমি আর আমার সঙ্গীর কাজে ডুবেছিলাম। তখন আমার বাড়ি থেকে একটা মৃত্যুর খবর এলো। আমার জামাইদা জালালউদ্দিনের মৃত্যু হয়ে গেছে। কিছুক্ষণের জন্য আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমার চোখ অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ভাবলাম, দেখলাম হৃদয়ের একটি অংশ যেন আমাকে ছেড়ে চলে গেল। সারা রাত বাসের মধ্যে থেকে পরের দিন সকালে আমি রামেশ্বরম পৌঁছলাম। জোহরাকে কি যে ধৈর্য দিতাম, কি যে বলতাম ভাগ্নি মেহবুবাকে, যে কেঁদে কেঁদে শুকিয়ে গেছে। আমার চোখের জল আগেই শুকিয়ে গেছে। থুম্বাতে আসার পর কয়েকদিন পর্যন্ত সমস্ত কাজকর্ম যেন অন্যরকম লাগতো।
অনেক দিন পর্যন্ত খারাপ লাগতে থাকলো। প্রফেসর ধবন অনেক সময় ধরে উৎসাহ দিতে থাকতো, বলতো এসএলবিতে এইভাবে কাজ চলবে না। ধীরে ধীরে আমার চিন্তা দূর হতে থাকলো। 1976 সালে আমার বাবা জৈনুল আবদিন 102 বছর বয়সে রামেশ্বরমে মারা গেলেন। 15টি নাতি নাতনি পিছনে ছেড়ে চলে গেলেন। আর ছেলে, দুনিয়ার কাছে সে বৃদ্ধ মাত্র ছিল। কোনো অনুষ্ঠান হলো না, পতাকা উত্তোলন হলো না, আর না পেপারে নাম দেওয়া হলো। সে না শিক্ষিত ছিল আর না কোনো বড় ব্যক্তি, একজন সহজ সরল মানুষ ছিল। আমি অনেক সময় মায়ের কাছে চুপচাপ বসেছিলাম, আর যখন উঠলাম চুম্বা যাওয়ার জন্য, তখন সে আমাকে মন থেকে আশীর্বাদ দিল। SLV-3 রকেট, যেটি ফ্রান্স থেকে উড়ানো হতো, হঠাৎ কিছু সমস্যার শিকার হয়ে গেল। আমাকে তৎক্ষণাৎ ফ্রান্সে যেতে হলো। আমি যেতেই ছিলাম, কিন্তু ঠিক তখনই আমার মায়ের মৃত্যুর খবর আসে। এক এক করে 3টি মৃত্যু হয়ে গেল আমার বাড়িতে। সেই সময় আমাকে নিজের কাছে সম্পূর্ণ মনোযোগ প্রয়োজন ছিল। শেষ অবধি SLV-3 এর কাজ 1979-তে শেষ হলো। আমি SLV-3 এর প্রক্ষেপণের দিন 10 আগস্ট 1979 ঠিক করেছিলাম। 23 মিটার লম্বা 4 স্টেজের এই রকেট 17 টন ওজন নিয়ে 7:58 উড়ানো হলো এবং উপরের দিকে গমন করলো। প্রথম স্টেপে সব দিক থেকে ভালো হলো এবং খুবই সাধারণভাবে রকেট দ্বিতীয় স্টেপে চলে লাগলো। আমরা সবাই শ্বাস স্তব্ধ করে বসেছিলাম। আমাদের গোটা বছরের পরিশ্রম আকাশে যাত্রা করছিল। হঠাৎ আমাদের নিস্তব্ধতা কমে, মনোবল বাড়ে। একইভাবে তৃতীয় স্টেপ পেরিয়ে গেল। 317 সেকেন্ড পর ভয় লেগে গেল। আমার পরিশ্রম ও আশা চতুর্থ স্টেপের সঙ্গে নিয়ে শ্রীহরিকোটা থেকে 560 কিলোমিটার দূরে সমুদ্রে গিয়ে পড়ল। এই দুর্ঘটনায় আমরা সবাই অনেক দুঃখ পেলাম। আমার মনোবল সম্পূর্ণ ভেঙে গেল। নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। একটানা অন্যরকম অনুভব করলাম। তখন চোখ খুলল। দুপুর শেষ হয়ে গিয়েছিল, বিকাল হয়ে আসছিল। ডক্টর ব্রহ্মপ্রকাশ আমার কাছে বসেছিল। ওর বিশ্বাসে আমাকে ছুঁয়ে নিয়েছিল। আমি উদাস ছিলাম, চুপচাপ ছিলাম, কিন্তু একা নয়। আমাদের এইখানে প্রত্যেক ব্যক্তি শান্তভাবে বসছিল, কিন্তু আমি সবসময় চিন্তিত থাকতাম। আমি প্রফেসর ধবনকে বললাম, স্যার, সঙ্গীরা সবাই অসফলতার কারণে উদাস হয়ে গেছে, কিন্তু আমি এটাকে মানি না। এই প্রজেক্টের অসফলতায় আমি নিজেকে দোষী মানি। SLV-3 এর অসফলতার কারণ আমি। সায়েন্সের কাজ উৎসাহ দেয়, আনন্দও দেয় এবং ততটাই দুঃখও দেয়। এটা ভাবলাম যে মানুষ চাঁদেও যেতে পারে। এটা প্রথম ভেবেছিল একজন রাশিয়ার বিজ্ঞানী। ওনাকে বাস্তবে জানতে 40 বছর সময় লেগেছিল, যখন আমেরিকা সেটি পূরণ করল। প্রফেসর চন্দ্রশেখর লিমিটেড আবিষ্কার করেছিল 1930 সালে, যখন ক্যামব্রিজে পড়াশোনা করছিল। কিন্তু 50 বছর পর তাকে সেই বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হলো।
আমেরিকার বিজ্ঞানীরা মানুষকে চাঁদে নিয়ে যাওয়ার আগে কতবার অসফল হয়েছিল। আমি চেষ্টা ছাড়িনি, এক পা করে এগোতে থাকলাম। SLV-3 উড়াবার 30 ঘন্টা আগে 17 জুলাই 1980 খবরের কাগজে নানা রকমের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। বেশিরভাগ সংবাদদাতা SLV-3 উড়ানোর কথা বলেছিল, কিভাবে সেটা অসফল হয়ে গিয়েছিল আর সেটি সমুদ্রে গিয়ে পড়েছিল। অন্যান্য ঘটনাকেও তারা SLV-3-র সাথে যুক্ত করে দিয়েছিল। আমি জানতাম পরের দিনে রকেট লঞ্চের কাজ আমাদের ভবিষ্যতের নির্ধারণ করে দেবে। 18 জুলাই 1980 সকাল 8:30 হিন্দুস্তানের প্রথম রকেট লঞ্চ হলো। আমি রোহিণী স্যাটেলাইটের অনেকগুলি ডেটা কম্পিউটারে দেখলাম। পরের 2 মিনিটের মধ্যে রোহিণী স্যাটেলাইট মহাকাশে পাড়ি দিয়েছিল। তখন প্রচুর হল্লাহল্লির মধ্য দিয়ে আমি আমার জীবনের অস্তিত্ব কায়েম করলাম। আমি মিশন ডাইরেক্টর বলছি, একটি গুরুত্বপূর্ণ খবর শুনবার জন্য প্রস্তুত থাকো। 4র্থ স্টেপ রোহিণীকে নিয়ে মহাকাশে সফলতার সঙ্গে যোগদান করছে। আমি যখন ব্লক থেকে বাইরে এলাম, আমার সঙ্গীরা আমাকে কাঁধে উঠিয়ে নিল এবং হল্লাহল্লি করে জুলুস বের করল। পুরো দেশে একটা আনন্দের মহল তৈরি হয়ে গেল। ভারত সেই দেশগুলোর সঙ্গে সামিল হলো যাদের স্যাটেলাইট লঞ্চের ক্ষমতা ছিল। আমাদের দলের কিছুটা লক্ষ্য পূরণ হলো আর আমাদের একটা অধ্যায় শুরু হলো। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বাগত জানালো। আর সবচেয়ে বেশি খুশি আমাদের হিন্দুস্তানের বিজ্ঞানীরা। সমস্ত সরঞ্জাম দেশীয় ছিল। আমি খুব আনন্দ অনুভব করেছিলাম। আমি খুশি ছিলাম যে গত 2 দশক ধরে যে পরিশ্রম করেছিলাম সেটাতে সফল হলাম। কিন্তু উদাসীনও ছিলাম। যেসব মানুষের জন্য আমি এই জায়গায় পৌঁছেছি তারা আজ আমার সঙ্গে নেই। আমার বাবা, আমার জামাইদা জালালউদ্দিন আর প্রফেসর সারাভাই। SLV-3-র সফলতায় 1 মাসের মধ্যে প্রফেসর ধবনের ফোন এলো। একদিন আমাকে দিল্লিতে ডাকলো দেখা করার জন্য প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। আমার একটি সমস্যা ছিল জামা কাপড় নিয়ে। আমি বরাবর সাধারণ জামা কাপড় পরতাম আর পায়ে হাওয়াই চপ্পল। এইভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে কি করে দেখা করব, আমার জন্য এটি সম্ভব ছিল না। প্রফেসর ধবন শুনে বলল, জামা কাপড়ের চিন্তা করো না, তুমি যে সুন্দর সফলতা করে আছো এটাই যথেষ্ট। প্রজাতন্ত্র দিবস 1981। আমার জন্য বড় খুশির খবর আছে যে আমাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করা হবে। আমি আমার রুমকে বিসমিল্লাহ খাঁ এর মতো বানিয়ে নিলাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম। আমি রামেশ্বরম চলে গেলাম, মায়ের সঙ্গে গলা মেলালাম। বাবা আমার চুল উড়ালো আর আমার বন্ধু তথা জামাইদা জালালউদ্দিন মসজিদ গলিতে গিয়ে মানুষের ভিড়ের মধ্যে আমার পুরস্কারের কথা বলছিল। আমার বোন জোহরা মিঠাই বানিয়েছিল বাড়িতে। শ্রী লক্ষণ শাস্ত্রী আমার মাথায় টিকা দিল। ফাদার সলেমন আমার হাতে চিঠি দিয়ে প্রার্থনা করে। আর প্রফেসর সারাভাই দেখলাম তার চেহারায় হাসি দেখাচ্ছিল। যে চারা সে লাগিয়ে গিয়েছিল তা গাছ বনে গেছে।
যার ফল হিন্দুস্তানের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল। 1 জুন 1982 আমি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি DRDL এর দায়িত্ব সামলে নিলাম। সেই সময়ে ডিফেন্স মিনিস্টারি শ্রী R ভেঙ্কটরমন যখন বলল আমাকে মিসাইল তৈরি করা উচিত, আমার বিশ্বাস হলো দেখতে দেখতে তার একটি প্রকল্পও তৈরি হয়ে গেল, যার ফলাফল অনেক দূর অবধি গেল। যে কোনো প্রজেক্ট এর নাম হিন্দুস্তানে রিলায়েন্সের প্রমাণ দিল। কয়েকটি মিসাইল নাম দেওয়া হলো: পৃথিবী, ত্রিশূল, আকাশ, নাগ। আর আমার যেটির ওপর সবচেয়ে বেশি মনোযোগ ছিল তার নাম আমি রাখলাম অগ্নি। মিসাইল টেকনোলজির পদ্ধতি বিশ্বের মাত্র কয়েকজনের কাছেই ছিল। তারা বড় কঠিন দৃষ্টিতে দেখত যে আমরা কি করতে চলেছি আর কি করে ছাড়ব। আমি একটি মিটিংয়ে বসে নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য 1984-তে প্রস্তুতি নিচ্ছিলাম, যখন ডক্টর ব্রহ্মপ্রকাশের মৃত্যুর খবর আসে। আমার জন্য এটি আরেকটি বড় আঘাত। প্রথম SLVর অসফলতা যেভাবে সে আমাকে ভরসা দিয়েছিল, সেটি মনে করে আমি আরও দুঃখ পেতে থাকলাম। প্রফেসর সারাভাই যদি BSSC এর নির্মাতা ছিল, তো ডক্টর ব্রহ্মপ্রকাশ তার পরিচালক ছিল, ধারক ছিল। ওনার বিনম্রতায় আমার গভীর তক্ক ছুঁয়ে যেত। তিনি শুধু বড় কেউ নয়, তার থেকে ছোটকেও প্রচুর সম্মান দিত। তার কথাবার্তাতে এটা পরিষ্কার বুঝতে পারতাম যে কোনো ব্যক্তিই কম নয়, সবাই অনন্ত শক্তির আধার। উনি অনেক বড় দানবীর ছিলেন। সে আমাকে সর্বদাই বিজ্ঞানীদের মধ্যে সন্ত দেখতে পেত। পৃথিবী নিজের লক্ষ্যে পৌঁছতে ছিল। যখন আমি 1988-তে পৌঁছলাম, ফেব্রুয়ারি 1988 সকাল 11:23 পৃথিবীর প্রথম স্টেপ শুরু হলো। আমাদের দেশের ওইটি ঐতিহাসিক সময় ছিল। পৃথিবী শুধু একটি সফল মিসাইলেই ছিল না, ভবিষ্যতে যেসব মিসাইল তৈরি হয় তার নকশাও তার মধ্যে প্রস্তুত ছিল। ভবিষ্যতের মডেল ছিল সেটা। পৃথিবী আমাদের আশপাশের দেশগুলিকে চমকিয়ে দিল। বড় বড় দেশগুলি প্রথমে তো প্রতিবাদ করলো, তারপর কারণ জিজ্ঞাসা করলো আর বন্ধ করিয়ে দিল। ইন্ডিয়ার জন্য জিনিস বাইরে থেকে কিনতে না পারে, সে তাদের মিসাইলের কাজে ব্যবহার করা যাবে। এই মিসাইল তৈরির কাজেতে পৃথিবীর অনেক দেশকে চিন্তায় ফেলিয়ে দেয়। অগ্নির টিমে 500 থেকে বেশি বিজ্ঞানী সামিল ছিল। অগ্নির লঞ্চ 20 এপ্রিল 1989 ঠিক করা হলো। লঞ্চ করার জন্য সমস্ত ব্যবস্থা হয়ে গিয়েছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল লঞ্চ করার সময় আশপাশের কিছু গ্রাম খালি করে দেওয়া হোক। খবরের কাগজে আর সাংবাদিকরা এটার অনেক ব্যঙ্গ করল। 20 এপ্রিল আস্তে আস্তে অনেক দেশের দৃষ্টি আমাদের উপর পড়েছিল। অন্যান্য দেশ দাবি করছিল আমাদের এই প্রজেক্টকে বাতিল করে দিতে, কিন্তু সরকার মজবুত দেওয়ালের মতো আমাদের পিছনে দাঁড়িয়েছিল আর কোনোভাবে আমাদের পেছোতে দিল না। প্রক্ষেপণের 14 সেকেন্ড আগে আমাকে কম্পিউটার দাঁড়াবার ইশারা করল।
কোনো একটি অংশে সমস্যা ছিল, সেটি তৎক্ষণাৎ ঠিক করে দেওয়া হলো। ঠিক তখনই ডাউন রেঞ্জ স্টেশন দাঁড়াবার হুকুম দিল। কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলি সমস্যার সামনে চলে এলো আর প্রক্ষেপণ স্থগিত করা হলো। খবরের কাগজে নানা রকম বিজ্ঞাপন দিতে থাকলো। কার্টুনিস্ট সুধীর রাও একটি কার্টুন ইশারা করল, যেখানে একজন খদ্দের কিছু জিনিসপত্র নিয়ে দোকানদারকে ফিরিয়ে বলল, অগ্নির মতো এটাও চলল না। একটি কার্টুনে দেখা হলো যে একজন বিজ্ঞানী বলছে সব ঠিক ছিল, কিন্তু একটি সুইচ কাজ করছিল না। প্রায় 10 দিন 10 রাত কাজ চলতে থাকলো মিসাইলের মেরামতের জন্য। শেষে বিজ্ঞানীরা আরেকটি নতুন তারিখ ঠিক করলো প্রক্ষেপণের জন্য, কিন্তু আবার সেই সমস্যায় দেখা দিল। 10 সেকেন্ড আগে কম্পিউটার দাঁড়াবার ইশারা দিল। জানতে পারলাম একটা যন্ত্র কাজ করছে না। প্রক্ষেপণ আবার স্থগিত করা হলো। এরকম সমস্যা যে কোনো সায়েন্সের কাজে হয়ে যাওয়া স্বাভাবিক ব্যাপার। অনেক দেশও অনেকবার হয়েছে, কিন্তু উচ্ছ্বাসিত দল আমার মজবুরি মানতে রাজি নয়। আমুল বাটার এর সদস্যরা নিজেদের হোল্ডে লিখেছিল, অগ্নির প্রক্ষেপণের জন্য আমাদের বাটার প্রয়োজন। অগ্নির মেরামতির কাজ চলতে থাকলো। আবার একবার 22শে মে অগ্নির প্রক্ষেপণের দিন ঠিক করা হলো। ঠিক তার আগের রাত ডক্টর অরুণাচলম, KN সিং আর আমি ডিফেন্স মিনিস্টার KC পন্তের সঙ্গে কথাবার্তা করছিলাম। পুরো জ্যোৎস্না রাত ছিল আর তরঙ্গ গর্জে গর্জে ঈশ্বরের নাম নিচ্ছিল। কাল অগ্নির প্রক্ষেপণ সফল হবে কি না, বারবার এই প্রশ্নই আমার মাথায় আসছিল। ডিফেন্স মিনিস্টার আমাদের এই খামোশি দূর করে জিজ্ঞাসা করল, কালাম, কাল অগ্নির সফলতার জন্য তুমি কি চাও? আমি কি বুঝলাম, কী বা নেই আমার কাছে? নিজের খুশির জন্য কি করা উচিত আমার? আর হঠাৎ আমি জানতে পারলাম আমি 1 লক্ষ গাছের চারা গাছ লাগাতে চাইছি। তিনি আমাকে বললেন, তুমি অগ্নির জন্য মাতৃভূমির আশীর্বাদ চাইছো? উনি বলল, কাল এটাই হবে। পরের দিন সকাল 7:10 অগ্নি লঞ্চ হলো। পুরোটা একদম সঠিক বের হলো। মিসাইলটাই যেন নিজেকে পরিবর্তন করে নিল। মনে হলো বহুদিন অন্ধকারে থাকার পর হঠাৎ সূর্যের সঙ্গে দেখা হলো। 5 বছরের পরিশ্রমের পর আমরা এই লঞ্চের কাজে সফল হলাম। এটার পেছনে 5 বছরের অসফলতা, কঠোরতা দাঁড়িয়েছিল। এই চেষ্টাকে বন্ধ করে দেওয়ার জন্য হিন্দুস্তান সব রকমের আঘাত সহ্য করেছিল, কিন্তু আমি করে দেখালাম যা করার ছিল। আমার জীবনের সবচেয়ে দামি সময় ছিল সেটা। ওই হাত মুঠো সেকেন্ড, 600 সেকেন্ড, যেটিতে আমাদের খাটনি দূর হয়ে গেল। বছরের পরিশ্রমকে সফলতার তিলক দিল। সে রাত্রে আমি ডায়েরিতে লিখলাম, অগ্নিকে সেই দৃষ্টিতে দেখো না, এটা শুধু ওপরে যাওয়ার সাধন নয়, আর না শক্তির আধার। অগ্নি একটি সূত্র, প্রত্যেক হিন্দুস্তানের হৃদয়ে জ্বলছে। একে মিসাইল ভাবো না, এটা মানুষের কপালে আগুনের তিলক। 1990 প্রজাতন্ত্র দিবসে দেশে মিসাইলের সফলতা উৎসব মানানো হলো। আমাকে আর ডক্টর অরুণাচলমকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করা হলো। 10 বছর আগে
পদ্মবিভূষণে আবার মনে পড়ল। জীবনযাপন সেভাবেই করতাম যে আগে থাকতাম। 10x12 একটি রুম, যেটি কিছু পুস্তকে ভরে ছিল, আর কিছু দরকারি ফার্নিচার ধার নিয়েছিলাম। আমি জানি অনেক বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ার সুযোগ পেলে স্বদেশ ছেড়ে বাইরে চলে যায় অর্থ উপার্জনের জন্য, কিন্তু এই আদর, সম্মান আর ভালোবাসা উপার্জন করতে পারবে কি যেটি স্বদেশে পাওয়া যায়? 15ই অক্টোবর 1991 সালে আমি 60 বছরের হয়ে গেলাম। আমি এবার অবসরের অপেক্ষা করছিলাম। চাইছিলাম গরিব শিশুদের জন্য একটি স্কুল খুলতে। এটি সেই দিন ছিল যখন আমি ভাবলাম আমার জীবনের বিভিন্ন ঘটনা, আদর্শ মানুষের কাছে প্রকাশ করব, যেটিতে মানুষের কাজে লাগে। এক ধরনের নিজের জীবনী লিখব। আমার দৃষ্টিতে আমাদের দেশের যুবশক্তিকে একটি স্বচ্ছ পথের প্রয়োজন আছে। তখনই আমি ভাবলাম সেই মানুষগুলোর গুণগান করব যাদের জন্য আমি এই জায়গাতে এলাম। লক্ষ্য এটা ছিল না যে আমি কিছু বড় বড় লোকের নাম নেব, বরং যে কোনো ব্যক্তি যতই ছোট হোক না কেন, ওকে চেষ্টা ছাড়তে নেই। অসফলতা, কঠিনতা এগুলো জীবনের অংশ, আর এই অসফলতায় সফলতার কারণ। যেমন অনেকেই বলেন ঈশ্বর কথা দেয়নি আকাশ চিরকাল নীল থাকবে, গোটা জীবন সুখে কেটে যাবে। ঈশ্বরে কথা দেয়নি সূর্য আছে তাহলে বাদল থাকবে না, আনন্দ আছে তো দুঃখ থাকবে না, আরাম আছে তো বেদনা থাকবে না। আমার উদ্দেশ্য নয় যে আমি সমাজের অনেক বড় হতে চাই। এর মাধ্যমে যদি এটা হয় যে কিছু ছেলে অপ্রাপ্তি থেকে বাইরে বেরিয়ে যায়, আর যেটাকে সে মজবুরি ভাবছে সেটা যেন মজবুরি হয়ে না দাঁড়ায়। ওর বিশ্বাস থাকে ও যেখানে আছে ঈশ্বর ওর পাশে আছে। যদি এই রকম হতো, প্রত্যেক হিন্দুস্থানের বুকে এই সূত্র জায়গা বানাতো, তাহলে এই সূত্রের মাধ্যমে সারা দেশের আকাশ আলোকিত হতো।